সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমাদের হেডলাইন, বাংলার পুঁজিবাজার শুধু পুঁজিবাজার নয়, যেন বাংলার মির্জাফর। আজ আমরা পুঁজিবাজার নিয়ে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন উপস্থাপন করব, আর একই সাথে আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পুঁজিবাজারে কিভাবে বিচারহীনতার অপসংস্কৃতি চালু হয়। 1996 সালে যখন মার্কেট ক্র্যাশ করেছিল, তখন কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার আক্ষরিক অর্থে তেমন একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। কিন্তু 2010 সালে বাংলাদেশের পুঁজিবাজার অনেকটাই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। কিন্তু 2010 সালে যে মার্কেট ক্র্যাশ করেছিল, সেই রিজন খুঁজে বের করার জন্য তখন মিস্টার খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। আর মিস্টার খালেদ ছিলেন তখন বাংলাদেশ ব্যাংকের এক্স ডেপুটি গভর্নর। তিনি এবং তার টিম 2010 সালের মার্কেট ক্র্যাশের পেছনে মেইন রিজন কি ছিল সেটা বের করার জন্য কিছু কেস স্টাডি করে, এবং তার রিপোর্টে যে মেজর ফাইন্ডিংস তিনি দেখিয়েছেন সেটি হচ্ছে এ গ্রুপ অফ ম্যানিপুলেটরস ইনক্লুডিং কি অফিসিয়ালস, অডিটর্স, ইস্যুয়ার্স, ইস্যু ম্যানেজার্স, ব্রোকার্স, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর্স অ্যান্ড সাম আদার স্টেক হোল্ডার্স, এরাই কিন্তু 2010 সালে পুঁজিবাজার যে মেজর ক্রাশ করেছিল সেটার খলনায়ক হচ্ছে এরাই। সো এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সুসংঘবদ্ধ ডিফারেন্ট ক্লাসেস অফ ইনস্টিটিউশন যুক্ত ছিল বাংলাদেশের 2010 সালের মার্কেট ক্রাশে। আর ইন্টারেস্টিংলি, দু একটি ইনসিডেন্ট বাদে এদের কিন্তু বেশিরভাগেরই কোনো বিচার আচার হয়নি। রিপোর্টটিতে আরও দেখানো হয়েছে রোল অফ মার্কেট রেগুলেটরস অ্যান্ড দেয়ার এমপ্লয়িজ। এখানে এসসিসির কিছু কর্মকর্তাও, অসৎ কর্মকর্তাও যুক্ত ছিলেন। এছাড়া ডিমিউচুয়ালাইজেশন অফ এক্সচেঞ্জ, এটাও একটা কারণ ছিল। ইনভেস্টমেন্ট অফ ব্যাংক ইন ক্যাপিটাল মার্কেট, অনৈতিকভাবে 2009-10 সালে ব্যাংকগুলো ক্যাপিটাল মার্কেটে প্রচুর টাকা ইনজেক্ট করেছিল, এটা একটা বড় কারণ ছিল ক্রাশ করার পেছনে। প্রি আইপিও এবং আইপিও প্রসেসের মধ্যে অনেক দুর্নীতি ছিল। ওই সময় প্লেসমেন্ট নিয়ে একটা বড় রকমের বাণিজ্য চলতো এবং সেখানে প্রচুর দুর্নীতি হতো। অমনিবাস অ্যাকাউন্ট, এটা একটা অন্যতম কারণ ছিল, এবং এখানে পরিষ্কারভাবে দেখিয়েছে যে আইসিবি ফর এ লট অফ সাসপিশিয়াস ট্রানজেকশন। এখানে আইসিবির মতো প্রতিষ্ঠানও কিন্তু অনেক সাসপিশিয়াস ট্রানজেকশন করেছিল। এখানে 2.5 বিলিয়ন টাকার মতো হিডেন ট্রেড হয়েছিল, এবং এখানে একটা বড় দুর্নীতি কিন্তু তারা পেয়েছিল। আরেকটি কারণ ওনারা দেখিয়েছেন অ্যাসেট রিভ্যালুয়েশন। অ্যাসেট রিভ্যালুয়েশন করার জন্য তখন রিলায়েবল কিন্তু কোনো ইনস্টিটিউশন কিংবা ফার্ম ছিল না, যার কারণে বিভিন্ন কোম্পানি তাদের অ্যাসেটকে রিভ্যালুয়েশন করে শেয়ারের দর বাড়াতো, এবং এটা তারা বিভিন্নভাবে মার্কেট থেকে টাকা হাতিয়ে নিয়ে যেত। বুক বিল্ডিং মেথড, এরপর সিরিয়াল এবং আর্টিফিশিয়াল ট্রেডিং, ইস্যু অফ রাইট অ্যান্ড প্রেফারেন্স শেয়ার। সে সময় রাইট শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার ইস্যুর ক্ষেত্রে এসিসির কিন্তু সঠিক কোনো গাইডলাইন কিংবা নীতিমালা ছিল না, এবং যার কারণে প্রচুর দুর্নীতি হতো। ব্লক প্লেসমেন্ট, ডাইরেক্ট লিস্টিং, সাসপিশিয়াস ট্রানজেকশন অফ টপ প্লেয়ার্স। সো এই কারণগুলোই কিন্তু এই রিপোর্টে উঠে এসেছে। এখন কথা হচ্ছে যে এই যে ইনস্টিটিউশনগুলো কিংবা এদের ম্যানেজার কিংবা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, এদের যে কোনো বিচার হয়নি। এই ইনস্টিটিউশনগুলোই তো এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালনা করছে কোনো না কোনোভাবেই। তো বাংলাদেশের যে পুঁজিবাজার, এটা তো আর মঙ্গল গ্রহ থেকে কোনো এলিয়েন এসে পুঁজিবাজার চালাচ্ছে না। তো এইখানে যে একটা বিচারহীনতার অপসংস্কৃতি ডেভেলপ হলো, যার কারণে দুর্নীতি কিন্তু বন্ধ হয়নি, দুর্নীতি চলতেই থাকবে। আমি গতকালকে আপনাদেরকে একটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি রিয়েলাইজেশন, একটা গ্রেট রিয়েলাইজেশন বাঙালি জাতি সম্পর্কে আপনাদেরকে স্মরণ করেছিলাম। সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আপনারা এই রিপোর্টটিতে কিন্তু চোরের খনি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আজকে যে আমি হেডলাইনটি আমি চুজ করেছি, বাংলার মির্জাফর। বাংলায় কিন্তু প্রতিযুগে নামে বেনামে মির্জাফর ছিল এবং আছে, কিন্তু বর্তমান সময় অতিমাত্রায় বেড়ে গেছে। আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। মাঝে মাঝে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যখন যাই,
মাঝে মাঝে আমরা লক্ষ্য করি যে সরকারি অফিসের কর্মকর্তা তিনি বেতন বোনাস নেন, ঘুষও নেন, আর অবসরে বসে বসে কিন্তু সরকারকে গালি দেন। আর এ ধরনের লোকের সংখ্যা কিন্তু বাংলাদেশে খুব একটা কম নয়। আমি বেশ কিছু আলোচনায় আপনাদেরকে একটি বিষয়ে মেনশন করতাম যে গভর্নমেন্ট ঠিকমতো পলিসিগত সাপোর্ট মার্কেটকে দিচ্ছে না বলে মার্কেট আগাতে পারছে না, কিন্তু আমি অনেকটাই রং ছিলাম। কারণ এর মধ্যে পুঁজিবাজার ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো পলিসিগত সাপোর্ট দিয়ে গেছে, কিন্তু মার্কেট ঘুরে নাই কেন? বর্তমানে যে ফ্যাসিলিটিগুলো বিনিয়োগকারীদেরকে গভর্নমেন্ট দিয়েছে, যে বন্ডকে বিনিয়োগ সীমার বাইরে রাখা একটা বড় দাবি ছিল, কস্ট প্রাইসে মূল্য নির্ধারণ ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাটার ছিল, সেটাও কিন্তু পাশ করে দিয়েছে। এছাড়া আইসিবিকে 1800 কোটি টাকার একটা লোন, একটা প্রপোজালও কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের মধ্যে যে অবন্টিত লভ্যাংশ ছিল সেটাও ফেরত দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু ভালো ভালো যে মৌলভিত্তিক কোম্পানিগুলো আছে সেগুলোর কিন্তু খুব ভালো ভালো ডিভিডেন্ডও পাবলিশড হয়েছে এবং আর্নিং এর দিক থেকেও আমরা অনেক চমক দেখেছি। কিন্তু এরপরও মার্কেট ঘুরে দাঁড়ালো না, কারণ এটি হচ্ছে বাংলার মীর জাফর দ্বারা পরিচালিত একটি মার্কেট। এ ধরনের পলিসিগত সাপোর্ট যদি অন্য মার্কেটে আসতো, অন্য কোনো দেশে এটি পেত, আমার তো মনে হয় যে মার্কেট রাতারাতি হয়তো 1-2 মাসের মধ্যে এখন হয়তো 12,000 পয়েন্টে নিয়ে চলে যেত সূচক। এখন আমাদের দেশের সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছেন। পদ্মা সেতু থেকে শুরু করে ওনারা কিন্তু আকাশে স্যাটেলাইটও পাঠিয়ে দিয়েছেন। দেশে এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আর কিছুদিনের মধ্যে হয়তো ঢাকা চিটাঙে একটি বুলেট ট্রেন করার হয়তো চিন্তাভাবনা গভর্নমেন্ট করছেন, সে প্রজেক্টও ওনারা হাতে নেবেন। দেশ অনেক উন্নত হয়েছে এবং হবে, কিন্তু ক্যাপিটাল মার্কেট নামক অর্থনৈতিক উন্নয়নের চাকা গত এক যুগে বিনিয়োগকারীদের পিষে ফেলেছে। বিনিয়োগকারীরা নিঃস্ব, বিনিয়োগকারীদের পকেটে টাকা নেই। বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্টের টাকা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো লুটে নিয়ে গেছে পুঁজিবাজার থেকে। এখন মাঝে মধ্যে মার্কেট কিছুটা গতিশীল, কিছুটা ভাইব্রেন্ট হলো, এটাও কিন্তু এক ধরনের প্রতারণা বিনিয়োগকারীদের সাথে। আমি কালকে আপনাদেরকে দেখিয়েছি যে স্টকগুলোতে লিকুইডিটি দিচ্ছে, এটা কিন্তু খুবই বিপজ্জনক ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। আমাদের মার্কেট মেকার বেছে বেছে দুর্বল কোম্পানি, যে কোম্পানিগুলো বর্তমানে লসে রান করছে, যে কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ, সেই কোম্পানিগুলোতে কিন্তু লিকুইডিটি দিচ্ছে এবং সেই কোম্পানিগুলোর দর প্রতিদিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ভালো মুভমেন্ট হচ্ছে। এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিপজ্জনক এই কারণেই, তারা করছে তাদের হাতে থাকা ভালো মানের ভালো মৌলভিত্তিক স্টকগুলোর দাম যখন বাড়ছে না, বরঞ্চ ডে বাই ডে 1 টাকা 50 পয়সা করে কমছে, তারা বিরক্ত হয়ে যখন দেখছে যে অন্য স্টকগুলো দুর্বল কোম্পানি কিংবা বন্ধ থাকা কোম্পানিগুলা কিংবা উৎপাদনে তারা নেই কিংবা লসে রান করছে, এই ধরনের কোম্পানিগুলোর দাম রাতারাতি যখন 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে, তখন তারা টেম্পটেড হয়ে তাদের হাতে থাকা ভালো স্টকগুলো সেল করে দিয়ে তারা দুর্বল মানের কোম্পানিগুলোকে হাই রেটে এন্ট্রি দিচ্ছেন, যার কারণে এটি কিন্তু খুবই বিপজ্জনক এবং এটিও একটি অপচেষ্টা বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। একেবারে সহজ ভাবে যদি এটিকে বলা হয়, এই যে দুর্বল কোম্পানি কিংবা প্রোডাকশন বন্ধ থাকা কোম্পানি কিংবা লসে রান করা কোম্পানি যেগুলোতে লিকুইডিটি দিচ্ছে, এটা অনেকটা কুপাত্রে কন্যা দান করার মতো ঘটনা। এছাড়াও আমাদের বর্তমান মার্কেট মেকারের রোল কিন্তু খুবই ডেঞ্জারাস। এই কারণেই মার্কেট মেকার কিন্তু একরকম দেউলিয়া। এখন মার্কেট মেকার নিজের পেট পূজা করতেই কিন্তু ইনভেস্টরদেরকে পিষে ফেলবে। তারা কিন্তু এখন ডে টু ডে ট্রেডারের ভূমিকা পালন করছে, কারণ তাদের মাস শেষে অনেক খরচ, কর্মচারীদের বেতন, ইনফ্রাস্ট্রাকচারের ভাড়া, তারা লোন নিয়ে আসে, লোনের ইন্টারেস্ট, সেটা কিন্তু তারা তুলবে। কিভাবে তুলবে? এই দুর্বল মার্কেট থেকে সেই টাকা তারা কিন্তু বের করার জন্য মরিয়া। সো এখন কিন্তু মার্কেট মেকারও কিন্তু খুবই বিপজ্জনক ইনভেস্টরদের জন্য। তারা তাদের খরচ তুলে আনার জন্য ইনভেস্টরদেরকে কিন্তু একরকম পিষে ফেলছে। এনিওয়ে, এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে সংক্ষেপে আপনাদেরকে তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। তার আগে আমরা গতকালকে একটি ইনফরমেশন আপনাদের সাথে ভুলবশত
এখানে আমরা যে ইনফরমেশন শেয়ার করেছিলাম মেরিকোর যে আর্নিং 1.33 আমরা ভুলে পার্সেন্টেজ বলে ফেলেছিলাম, এটি আসলে 1.33 বিলিয়ন টাকা তাদের নেট প্রফিট হয়েছে 2023 সালে, আর 2022 সালে সেটি ছিল 1.03 বিলিয়ন টাকা। সো এটি আমরা ভুলে 1.33% বলে ফেলেছিলাম গতকাল, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান আপনাদেরকে তুলে ধরছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় রকমের ক্রাশ আজ এখানে একটা ব্রেকডাউন করেছে একটা প্যাটার্ন, এখানে একটি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করাতে এবং এই প্যাটার্নটি ব্রেকডাউন করাতে আজ মার্কেট কিছুটা পেনিক ছিল। তবে এই যে ব্রেক, আমরা অনেক সময় যে মার্কেট অ্যানালাইসিস করার সময় বলি যে এটা ফলস ব্রেকআউট, এটাও ফলস ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা আছে, কারণ খুব অল্প ভলিউম নিয়ে কিন্তু এই প্যাটার্নটি ব্রেকডাউন করছে। সো মার্কেট নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো এখন কিছুই নেই। অনলি 10%-এর মতো স্টক ফ্লোর প্রাইসের উপর অবস্থান করছে, 90% স্টক কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো এই 10% স্টক, তার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু দুর্বল কোম্পানির স্টকই কিন্তু ছোটাছুটি করছে। আর মার্কেট এখন আমাদেরকে যে সাপোর্ট লাইনগুলো আপনাদেরকে দেখাবো, আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে। আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে 6324 একটি ইম্পর্টেন্ট সাপোর্ট, আজকে এই সাপোর্টটি ব্রেকডাউন করেছে। এখন আমরা উইকলি চার্টে দেখব নতুন সাপোর্ট লাইন কোথায় অবস্থান করছে। উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন আছে 6310। সো 6310 মার্কেটের জন্য এখন খুবই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট। মার্কেট যদি এর নিচে চলে যায়, মার্কেট অনেকটা ডেড হয়ে যাবে এবং আমরা যে রিসেন্টলি কিছু কিছু স্টকে অন্তত কিছুটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছিলাম, এবং যারা ডে টু ডে ট্রেড করেন তারা হয়তো কিছুটা অ্যাটেম্প্ট নিচ্ছিলেন কিছু আর্নিং করার জন্য, সেটিও হয়তো কমে যাবে। তবে যেটি পজিটিভ দিক সেটি হচ্ছে আজকে কিন্তু খুব মার্কেট ড্রাই ছিল, মার্কেটে সেল প্রেশার কিন্তু অনেকটা কম ছিল, কিন্তু তারপরও মার্কেট একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে। সো আমরা দেখি এই সপ্তাহে আবার সেই সাপোর্ট পয়েন্টের মধ্যে এন্টার করতে পারে কিনা। এর আগেও কিন্তু কয়েকদিন আগে কিছু সাপোর্ট ব্রেকডাউন করেছিল, কিন্তু উইকেন্ডে এসে কিন্তু আবার ঠিকই রিজেক্ট হয়ে অনেকটা উপরে চলে যায়। সো আমরা এখন দেখব এই সপ্তাহে এখানে কোনো একটা পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে যদি রিজেক্ট হয়ে আবার উপরে চলে যায়, মার্কেট কিন্তু গতিশীল থাকবে। সো মার্কেটে বেসিক্যালি এখানে একটা ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবং ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট করার কারণে মার্কেটে কিছুটা সেল প্রেশার আমরা লক্ষ্য করি, কিন্তু বর্তমান যে পয়েন্টে মার্কেট এসে পৌঁছেছে এখানে কিন্তু খুব একটা সেল প্রেশার আমরা লক্ষ্য করছি না। কিন্তু মার্কেটে বিভিন্ন কারণে হয়তো ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তারা হয়তো সাইড লাইনে অবস্থান করছে, বিশেষ করে কিছু পলিটিক্যাল ডিস্টারবেন্সের কারণে হয়তো বড় ইনভেস্টররা এখন অবজার্ভ করছে সিচুয়েশন, তারা হয়তো আবার সিচুয়েশন একটু তাদের কাছে নর্মাল মনে হলে তারা আবার কিন্তু ইনভেস্ট করবে এবং মার্কেট গতি পাবে বলে আমরা আশা করছি। এখন এই যে রিসেন্ট ট্রেন্ডটি, এখান থেকে আমরা একটা ফিবোনাসি চার্ট ড্র করেছি, এবং ফিবোনাসি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 23%-এর সাইকেলটি ব্রেকডাউন করে অনেকটা 38%-এর কাছাকাছি চলে এসছে। এখন যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইন 6310, এই সাপোর্ট লাইনটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের, এই সাপোর্ট লাইনটি যদি ব্রেকডাউন করে এখানে 6305ও স্ট্রং একটি সাপোর্ট, এটি 38%-এর একটি সাইকেল ফিবোনাসি চার্টে, এবং এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। সো দেখা যাক, মার্কেট হয়তো ইন বিটুইন এখানে কোনো একটি পয়েন্ট থেকে আবার রিভার্ট করবে এবং মার্কেট গতি পাবে বলে আমরা আশা করছি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের শর্টকাট ফাইন্ডিংস অ্যাবাউট দ্য মার্কেট। আসলে মার্কেট নিয়ে খুব বেশি অ্যানালাইজ করার মতো কিছু নেই, কারণ মার্কেট অনেকটা ডেড হয়ে আছে। সো আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।